প্রিয় শিক্ষার্থী, সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমরা শুরু করছি এইচএসসি পদার্থবিজ্ঞান। আজকে আমাদের আলোচ্য যে বিষয়টি হবে সেটি হচ্ছে আমরা আলোচনা করব আজকে এইচএসসি ফিজিক্স চ্যাপ্টার 2। প্রিয় শিক্ষার্থী, উজ্জ্বল ফিজিক্সের পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমরা আজকে শুরু করছি এইচএসসি পদার্থবিজ্ঞান অধ্যায় 2, চ্যাপ্টার 2, অধ্যায় 1, তাপগতিবিদ্যা। তোমরা যারা 2026 সালে এইচএসসি ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য অ্যাকচুয়ালি এই ভিডিওটি করা। অর্থাৎ তাপগতিবিদ্যা থেকে আজকে আমরা দেখব কোন বিষয়গুলো থেকে প্রশ্ন আসে, মানে কি আমাদেরকে পড়তে হবে। চলো আমরা দেখে আসি। তাহলে আজকে আলোচ্য বিষয় হচ্ছে আমাদের তাপগতিবিদ্যা। তাহলে আমরা আলোচনা করব হচ্ছে তাপগতিবিদ্যা নিয়ে। তাপগতিবিদ্যা, পদার্থ বিজ্ঞান, দ্বিতীয় পত্র। অধ্যায় 1, নাম তাপগতিবিদ্যা। প্রিয় শিক্ষার্থী, এই চ্যাপ্টারটিতে, এই তাপগতিবিদ্যা চ্যাপ্টারটিতে আমাদের যে প্রয়োজনীয় যে জায়গাগুলো আছে, কোন জায়গাগুলো থেকে আমরা প্রিপারেশন নেব সেগুলো আমরা বলতেছি। তোমরা দেখো কোন বিষয় পড়তে হবে। প্রথমে হচ্ছে 1 নম্বর যেটি আমাদের পড়তে হবে। 1 নম্বর হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। 1 নম্বর না দিয়ে আমরা একটা কাজ করতে পারি। এটা হচ্ছে টাইপস 1 দিলাম। এটাকে আমি কি দিলাম? টাইপ 1। টাইপ 1। তাহলে টাইপ 1 এ থাকবে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপ গতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র সম্পর্কিত সমস্যা। সম্পর্কিত সমস্যা। প্রিয় শিক্ষার্থী, এই যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র সম্পর্কিত সমস্যা, এখান থেকে আমরা কি পড়ব? এখান থেকে হচ্ছে প্রথম যে সূত্রটা আছে, প্রথম সূত্র অর্থাৎ dq is equal to du plus dw, এই সূত্রটির ব্যবহার শিখতে হবে। 2 নম্বর হচ্ছে সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজ। সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজ। 3 নম্বর রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ। সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজ, রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজ। 4 নম্বর সমচাপ প্রক্রিয়ায় কৃত কাজ। 5 নম্বর সম, যদিও এই সম-আয়তন প্রক্রিয়াকৃত কাজ শূন্য হয়, তারপর এটা পড়তে হবে সম-আয়তন প্রক্রিয়াকৃত কাজ। তাহলে প্রিয় শিক্ষার্থী, অ্যাকচুয়ালি আমাদের টাইপ 1 এ তাপগতিবিদ্যার প্রথম সূত্র সম্পর্কিত সমস্যা, প্রথম সূত্রটি পড়ব। অর্থাৎ কোন সিস্টেমে তাপ দেওয়া হলে তার একটা অংশ অন্তঃস্থ শক্তি বৃদ্ধি, আর একটা হচ্ছে বহিঃস্থ কাজ সম্পাদনে ব্যয় হয়। সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজ, রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজ, সমচাপ প্রক্রিয়াকৃত কাজ, সম আয়তন প্রক্রিয়াকৃত কাজ। এই যে আমাদের টাইপ 1 যেটা শিখলাম, এই টাইপ 1টা যদি তোমাদের ভালো মতো জানা থাকে তাহলে তোমরা যেটি করতে পারবে, তোমরা টাইপ 1 যেটা শিখলাম আমরা, এটার প্রয়োজনীয় জিনিসগুলো, সূত্রগুলো একটু পর দেখাচ্ছি। তার আগে আমরা এখন টাইপ 2 নিয়ে কাজ করি। এটি হচ্ছে টাইপ 1। চলো আমরা টাইপ 2 নিয়ে কাজ করি। টাইপ 2। টাইপ 2। টাইপ 2 হচ্ছে তাপ ইঞ্জিন পড়তে হবে। তাপ ইঞ্জিন। তাপ ইঞ্জিন। এখান থেকে আমরা কি পড়বো?
তাপ ইঞ্জিন সম্পর্কিত সমস্যা। তাপ ইঞ্জিন সম্পর্কিত সমস্যা। এখান থেকে কি পড়বো? এই ইঞ্জিনের দক্ষতা বের করতে হবে, বের করা শিখতে হবে। ইঞ্জিনটি কিভাবে কাজ করে, উৎস থেকে তাপ নেয়, তাপ গ্রাহকে তাপ বর্জন করে, কাজ, হ্যাঁ? এগুলো বের করতে হবে। আমরা দেখাচ্ছি। টাইপ 3 পড়তে হবে হচ্ছে এন্ট্রপি সম্পর্কিত সমস্যা। ওকে? টাইপ 4 মাঝে, মাঝে তোমাদের একটু মোলার আপেক্ষিক তাপ সম্পর্কিত মোলার আপেক্ষিক তাপ। এটা একটু লেস ইম্পোর্টেন্ট। এই বিষয়টিও মাঝে, মাঝে তোমাদের পড়তে হবে। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। এই টপিকসটা থেকে তোমরা কি পড়বে। তাহলে এই হলো আমাদের তাপগতিবিদ্যার প্রয়োজনীয় যে বিভাগটি, সেটি অর্থাৎ কোন টাইপ থেকে প্রশ্ন হয়, এই বিষয়গুলো আমরা এখানে বলার চেষ্টা করেছি। তোমরা যদি এই টাইপগুলো যদি পড়ো, তাহলে এই টাইপগুলো পড়লে মোটামুটি তোমাদের তাপগতিবিদ্যা সম্পর্কিত খুব সুন্দর একটা প্রিপারেশন হয়ে যাবে। ওকে? তাহলে আমরা ১ম টাইপ যেটা আছে, সেই ১ম টাইপটা নিয়ে আমরা কথা বলব যে ১ম টাইপটা থেকে আমাদের কি পড়তে হবে। তাহলে ১ম এ আমরা পড়ব হচ্ছে তাপগতিবিদ্যার ১ম সূত্র। তাহলে আমরা কি পড়ব? তাপগতিবিদ্যার ১ম সূত্র। এই তাপগতিবিদ্যার ১ম সূত্র থেকে কি পড়তে হবে একটু দেখো। ধরো তাপগতিবিদ্যার ১ম সূত্রটি এরকম হবে। এটি হচ্ছে একটি গ্যাস সিলিন্ডার। এই গ্যাস সিলিন্ডারে আমাদের কি আছে? পিস্টন আছে। ধরো এটি হচ্ছে আমাদের একটি পিস্টন। ওকে? তাহলে এই গ্যাস সিলিন্ডারে আমাদের আছে পিস্টন। এটি ধরলাম হচ্ছে আমাদের একটি পিস্টন। তাহলে এই গ্যাস সিলিন্ডারের মধ্যে আমি যদি তাপ দেই, তাহলে কি হবে? কতটুকু তাপ দিলাম? ধরলাম ডিকিউ পরিমাণ তাপ দিলাম। কোন একটা সিস্টেমে যদি ডিকিউ পরিমাণ তাপ দেওয়া হয়, তাহলে কি হবে? এই উক্ত তাপের একটি অংশ এই সিস্টেমের অন্তঃস্থ শক্তি বৃদ্ধিতে ব্যয় হবে এবং আরেকটা অংশ কি করবে? বহিঃস্থ কাজ সম্পাদন করবে। এটি হচ্ছে তাপগতিবিদ্যার ১ম সূত্রের গাণিতিক যে রূপটি আছে সেটি। এটি দিয়ে ম্যাথ করতে হবে। অর্থাৎ কোন সিস্টেমে যদি ডিকিউ পরিমাণ তাপ দেওয়া হয়, তার একটা অংশ অন্তঃস্থ শক্তি বৃদ্ধি, আরেকটা অংশ বহিঃস্থ কাজ। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই অন্তঃস্থ শক্তি বৃদ্ধিটা কিভাবে বের করব? ধরো আমি যখন এই সিস্টেমে তাপ দেই, তখন তার অন্তঃস্থ শক্তি ছিল ধরো ইউআই। তাপ দেওয়ার পর অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পেয়ে ধরো হয়ে গেছে ইউএফ। সুতরাং অন্তঃস্থ শক্তি ডিইউ যদি আমরা বের করি, তাহলে ফাইনাল অন্তঃস্থ শক্তি মাইনাস আদি অন্তঃস্থ শক্তি, এটি লাগবে। আবার কাজ, ধরো পিস্টনটা এখানে ছিল V1, এখন এই পিস্টনটা চলে গেছে এই জায়গায়। এই জায়গায় চলে গেলে এখানে যে কাজ হয়, কাজ বের করার যে ফর্মুলা, সেটি হচ্ছে PdV, অর্থাৎ P ইনটু V2 মাইনাস V1। ওকে? তাহলে এটি হচ্ছে আমাদের মেইনলি ফর্মুলা। তাহলে আমরা লিখতে পারি dU প্লাস হচ্ছে PdV। এই সূত্রটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। ম্যাথ কিভাবে করবে সেটি আমরা পরে দেখব। আগে প্রয়োজনীয় ফর্মুলাগুলো আমরা লিখে নিই। তাহলে আমরা সমষ্ণ পরীক্ষায় কাজ দেখলাম। এবার হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার ১ম সূত্র শিখলাম। এবার হচ্ছে সমষ্ণ পরীক্ষায় কাজ। সমষ্ণ প্রক্রিয়ায় কাজ। সমষ্ণ পরীক্ষায় কাজ বের করা শিখতে হবে। কিভাবে? ধরো সমষ্ণ পরীক্ষায় কাজ কিভাবে বের করবে তোমরা? ধরো এটি হচ্ছে
এটি হচ্ছে ধরো একটি গ্যাস সিলিন্ডার, এটি হচ্ছে গ্যাস সিলিন্ডার। এই গ্যাস সিলিন্ডারে আগের মতো আমরা নেই। ধরো এটি হচ্ছে আমাদের একটি পিস্টন, এটি হচ্ছে একটি পিস্টন। পিস্টনটাকে আমরা এখান থেকে এখানে নিয়ে গেলাম। ওকে? তাহলে আমাদের মনে করো পিস্টন কি হলো, আগে এই জায়গায় ছিল। ধরো এর মধ্যে আগে গ্যাস ছিল, n মোল পরিমাণ গ্যাস ছিল। ঠিক আছে? n মোল গ্যাসের আয়তন ছিল হচ্ছে V1। আয়তন V1 থেকে আয়তন পরিবর্তিত হয়ে V2 তে চলে গেছে। অর্থাৎ আয়তন বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে বা সংকোচন হইতে পারে। আয়তন আমরা বৃদ্ধি করছি এখানে। এক্ষেত্রে যে কৃত কাজ হবে, এক্ষেত্রে কৃত কাজ বের করার ফর্মুলা, কৃত কাজ কেমনে বের করবে? কৃত কাজ হচ্ছে W is equal to NRT। W is equal to NRT ln V2 divided V1। অর্থাৎ তোমাদের আদি যে আয়তনটি আছে সেটি থাকবে হচ্ছে নিচে এবং শেষ, মানে V1 থাকবে হচ্ছে নিচে এবং V2 থাকবে হচ্ছে উপরে। এটি একটি, অথবা আরেকটা ইকুয়েশন আছে NRT ln P1 ডিভাইডেড হচ্ছে P। কেন এটা লিখলাম? কারণ আমরা জানি সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে P1 V1 is equal to P2 V2 লেখা যায়। এখান থেকে আমরা V2 ডিভাইডেড V1 এর ভ্যালু বের করে নিলাম, P1 ডিভাইডেড P2। আবার এখানে আরেকটা জিনিস আছে n মানে হচ্ছে মোল। এই মোল কিভাবে বের করব? ধরো কোনো গ্যাসের ভরকে তার আণবিক ভর দ্বারা ভাগ দিতে হবে। ধরো 10 গ্রাম নাইট্রোজেনের কথা যদি বলা হয়, তাহলে উপরে থাকবে 10, নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে 28। এভাবে n এর ভ্যালুটি বের করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এটি গেল সমুষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ বের করার সমীকরণ। এবার আমরা একটু দেখব সমুষ্ণ প্রক্রিয়া হলো, এবার হচ্ছে আমরা দেখব হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ। তাহলে চলো আমরা দেখে আসি রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ বের করার সমীকরণটি হচ্ছে এরকম, W is equal to NR 1 minus gamma T2 minus T1। এটি হচ্ছে ফর্মুলা। তাহলে n মানে বুঝতে পারলে, আর মানে হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, গামা মানে হচ্ছে যদি মনোঅ্যাটমিক গ্যাস হয়, অর্থাৎ এক পারমাণবিক গ্যাসের জন্য গামার ভ্যালু একটা আছে, দ্বিপারমাণবিক গ্যাসের জন্য ভ্যালু আছে, বহু পারমাণবিক গ্যাসের জন্য ভ্যালু আছে। তাহলে এক পারমাণবিক গ্যাসের জন্য গামার ভ্যালু কত? 1.67, দ্বিপারমাণবিকের জন্য 1.4 এবং বহু পারমাণবিকের জন্য 1.3। তাহলে এটি হচ্ছে আমাদের একটি ইকুয়েশন। আবার অনেক সময় এই ইকুয়েশনটাকে এভাবে লেখা যায়, NCV T1 minus T2। আবার এটাও লেখা যায়, এটা কিভাবে লেখা যাবে? এটা লেখা যাবে 1 ডিভাইডেড 1 মাইনাস গামা P2 V2 মাইনাস P1 V1। এটি হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ। এখন এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ বের করতে গেলে দেখো এখানে কি লাগতেছে, NR 1 মাইনাস গামা T2 মাইনাস T1। তাহলে এখানে T1 মানে হচ্ছে আদি তাপমাত্রা, T2 হচ্ছে শেষ তাপমাত্রা অর্থাৎ ফাইনাল তাপমাত্রা। অর্থাৎ T2 বের করার জন্য আমাদের যে প্রয়োজনীয় যে কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো এখন আমাদের জানতে হবে। তাহলে কোন সূত্রের মাধ্যমে তোমরা T2 বের করতে পারবে? দেখো, ধরো আমি তোমাদেরকে প্রয়োজনীয় যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো দেখাচ্ছি। আমরা জানি P1 V1 গামা ইজ ইকুয়াল টু P2 V2 গামা। আবার T1 V1 গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু T2 V2 গামা মাইনাস 1। আবার আরেকটা ফর্মুলা আছে T1
P1 1 minus gamma divided gamma is equal to T2 P2 1 minus gamma divided gamma. এই যে ফর্মুলা দেখতে পারলাম, এই ফর্মুলাগুলো দিয়ে কিন্তু তোমাদের T2 বের করতে হবে। ওকে, তাহলে এখানে অনেক সময় তোমাদেরকে যদি আমি বলি যে তোমরা এই ইকুয়েশন থেকে P2 বা P2 বের করো, তাহলে P2 কিভাবে বের করবে? তাহলে দেখো এই V2 এদিকে ভাগ করে দেবে, তাহলে V1 ডিভাইডেড V2, দুইটার পাওয়ার যেহেতু গামা, তোমরা গামা দিয়ে দেবে, আর থাকলো P1। তাহলে এই ঠিক একইভাবে এই ইকুয়েশনটা থেকে যদি তোমরা T2 বের করো, অর্থাৎ শেষ তাপমাত্রা যদি বের করো, তখন কি করবে? এই V2 ভাগ করে দেবে। V2 যদি ভাগ করে দাও, তাহলে V1 ডিভাইডেড V2 কমন পাওয়ার গামা মাইনাস 1, তাহলে ইজি হয়ে যাবে, তাহলে থাকবে T1। ঠিক এই ইকুয়েশনটা থেকে তোমরা যদি T2 বের করতে চাও, তাহলে কি করবে? P1 কে ভাগ করবে P2 দ্বারা, তারপর কমন পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইডেড গামা ইন্টু T1। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পারছো। এই আমাদের প্রয়োজনীয় ফর্মুলাগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। আর একটা হচ্ছে কি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া গেল, আর একটি হচ্ছে প্রক্রিয়া আমাদের থাকবে, সেটি হচ্ছে সমচাপ প্রক্রিয়া কৃতকাজ। সমচাপ প্রক্রিয়ায় কৃতকাজ। সমচাপ প্রক্রিয়ায় কৃতকাজের ইকুয়েশন W is equal to P into dV, অর্থাৎ P V2 minus V1। আর সম আয়তন প্রক্রিয়া যেটা, সম আয়তন প্রক্রিয়ায় সম আয়তন প্রক্রিয়ায় কৃতকাজ। সম আয়তন প্রক্রিয়ায় কৃতকাজ খুব ইজি, কারণ সম আয়তন প্রক্রিয়ায় কৃতকাজ শূন্য, সম আয়তন প্রক্রিয়ায় কোনো কাজ নেই। তাহলে এই ছিল আমাদের হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ। তাহলে প্রিয় শিক্ষার্থী, চলো আমরা এক নজরে দেখে নেই আমরা কি কি শিখলাম। টাইপ 1-এ আমাদের কি কি পড়তে হবে। তাহলে প্রথমত আমরা একটু তাহলে আমাদের এই হলো সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ। তাহলে প্রথমে আমরা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি আমাদের জানতে হবে। এটি হচ্ছে অ্যাকচুয়ালি তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাহলে প্রথমত আমাদের জানতে হচ্ছে এটি হচ্ছে তাপগতিবিদ্যার হচ্ছে প্রথম সূত্র। ওকে, তাপগতিবিদ্যার প্রথম সূত্র dq is equal to du plus dw, dq is equal to du plus p dv, du plus এটা লিখবো। তাপগতিবিদ্যার প্রথম সূত্র হয়ে গেলে তোমাদের পড়তে হবে সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ। সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ পড়ার পর আমরা পড়ব হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ শিখলাম। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ হচ্ছে আমাদের এটি হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ। ওকে, আবার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজের ইকুয়েশন যেমন এটা একটি হবে, আবার ইকুয়েশন এটা হইতে পারে, আবার ইকুয়েশন এটা হইতে পারে। ঠিক আছে, এখানে তিনটা ইকুয়েশন আছে। তারপর এখান থেকে T2টা যদি বের করতে চাও, তাহলে এই যে ছোট্ট যে ইকুয়েশন গুলো আছে, তিনটি ইকুয়েশন আছে এখানে, এই তিনটি ইকুয়েশন তোমাদের অবশ্যই জানতে হবে। শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো। এটি হয়ে যাওয়ার পর তোমাদের যেতে হবে হচ্ছে সমচাপ প্রক্রিয়ায় কৃতকাজ, W is equal to PTV, আর সম আয়তন প্রক্রিয়ায় কৃতকাজ হচ্ছে 0। তাহলে এটি ছিল হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রের প্রয়োজনীয় যে সূত্রগুলো টাইপ 1 থেকে। এখন চলো আমরা চলে যাব হচ্ছে টাইপ 2-তে। টাইপ 2-তে চলে যাব। টাইপ 2 আমাদের হচ্ছে আলোচ্য বিষয় যেটি,
সেটি হচ্ছে তাপ ইঞ্জিন। তাপ ইঞ্জিন, তাপ ইঞ্জিন সম্পর্কিত সমস্যা। এই তাপ ইঞ্জিন সম্পর্কিত সমস্যার বিষয়গুলো জানতে হলে তোমাদের যেটি করতে হবে, চলো আমরা তাপ ইঞ্জিন সম্পর্কিত সমস্যা জেনে আসি। প্রিয় শিক্ষার্থী, এটি হচ্ছে তাপ ইঞ্জিন। তাপ ইঞ্জিন অর কার্নো ইঞ্জিন যেটিকে আমরা বলি। এই কার্নো ইঞ্জিন আসো আমরা দেখি কিভাবে কাজ করে এবং এই কার্নো ইঞ্জিন সম্পর্কিত সমস্যাগুলো আমরা কিভাবে সলভ করব। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি কার্নো ইঞ্জিন কি করে, তাপ উৎস থেকে তাপ গ্রহণ করে, আবার তাপ গ্রাহকে এসে এই ইঞ্জিনটি তাপ বর্জন করে। তাহলে তাপ গ্রহণ করলো কত, Q1, এবং বর্জন করলো হচ্ছে Q2। তাহলে কৃত কাজ কত হবে, কৃত কাজ হবে Q1 মাইনাস Q2। তাহলে প্রথমে 1 নম্বর যে সূত্র সেটি জানতে হবে, সেটি হচ্ছে কৃত কাজ। কৃত কাজ W ইজ ইকুয়াল টু Q1 মাইনাস Q2। তাহলে Q1 মানে হচ্ছে গৃহীত তাপ আর Q2 মানে হচ্ছে বর্জিত তাপ। 2 নম্বর ইকুয়েশন যেটি, সেটি হচ্ছে কর্ম দক্ষতা। কর্ম দক্ষতা। তাহলে কর্মদক্ষতা কেমনে আমরা বের করব, ধরো কর্মদক্ষতা বের করার ফর্মুলা হচ্ছে এরকম, এটা ইজ ইকুয়াল টু 1, আচ্ছা একটা কাজ করি, সিকোয়েন্স অনুযায়ী লিখি। কর্মদক্ষতা এটা ইজ ইকুয়াল টু W ডিভাইডেড Q1 ইন্টু 100%। ওকে, আবার এটা ইজ ইকুয়াল টু, যদি Q1 এবং Q2 ভ্যালু বসিয়ে দিই তাহলে ইকুয়েশন আসবে 1 মাইনাস Q2 ডিভাইডেড Q1 ইন্টু 100%। আবার এটা ইজ ইকুয়াল টু আসবে 1 মাইনাস T2 ডিভাইডেড T1 ইন্টু 100%। এটি হচ্ছে 2 নম্বর। 3 নম্বর ইকুয়েশন যেটি, সেটি হচ্ছে Q1 T1 ইজ ইকুয়াল টু Q2 T2। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। তাহলে এটি হচ্ছে আমাদের কার্নো ইঞ্জিন সম্পর্কিত যে সমস্যা। এই কার্নো ইঞ্জিন সম্পর্কিত সমস্যার যে প্রয়োজনীয় ইকুয়েশন, এটি হচ্ছে সেই সূত্রগুলো, কার্নো ইঞ্জিন সম্পর্কিত সমস্যা। এই ফর্মুলাগুলো জানা থাকলে এই কার্নো ইঞ্জিনের সকল ম্যাথ করা যাবে, এবং ম্যাথগুলো কিভাবে করবে সেটি আমরা ম্যাথমেটিক্যাল অংশে জানিয়ে দেব। তাহলে এটি গেল হচ্ছে আমাদের হচ্ছে কোন টপিক চলে গেল, এটি কার্নো ইঞ্জিন সম্পর্কিত সমস্যা। লাস্ট যেটা হচ্ছে এনট্রপি সম্পর্কিত সমস্যা। টাইপ 3 এনট্রপি সম্পর্কিত সমস্যা। তাহলে এনট্রপি সম্পর্কিত সমস্যা, এখানে আমরা কি কি পড়বো? 1 নম্বর হচ্ছে এনট্রপির পরিবর্তন বের করা শিখতে হবে। তাহলে এনট্রপির আমরা কি বের করা শিখবো? পরিবর্তন।
তাহলে এন্ট্রপির পরিবর্তন বের করার যে প্রয়োজনীয় সূত্র সেটি হচ্ছে ডেল এস ইজ ইকুয়াল টু ডি কিউ ডিভাইডেড টি। এটি হচ্ছে আমাদের এন্ট্রপির পরিবর্তন পরিমাপ করার সূত্র। তাহলে আমরা প্রথমত এন্ট্রপি পরিবর্তন করব যে বস্তু অবস্থার পরিবর্তন না করলে, বস্তু অবস্থার পরিবর্তন না করলে, বস্তু অবস্থার পরিবর্তন না করলে, বস্তু যদি অবস্থার পরিবর্তন না করে সেক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন বের করব ডেল এস ইজ ইকুয়াল টু এম এস লন T2 ডিভাইডেড T1 এই ফর্মুলার মাধ্যমে। 2 নম্বর, বস্তু অবস্থার পরিবর্তন করলে, তাহলে বস্তু অবস্থার পরিবর্তন না করলে ms লন T2 ডিভাইডেড T1। আর বস্তু যদি অবস্থার পরিবর্তন করে সেক্ষেত্রে ডেল এস ইজ ইকুয়াল টু, সেক্ষেত্রে ডেল এস ইজ ইকুয়াল টু এম এল এফ ডিভাইডেড টি, আরেকটি হবে ডেল এস ইজ ইকুয়াল টু এম এল ভি ডিভাইডেড টি। তাহলে এটি কখন হবে? এটি হবে ms lf ডিভাইডেড টি যদি পানি, এটি হবে যদি যদি বরফ পানিতে পরিণত হলে, বরফ পানিতে পরিণত হলে হবে mlf ডিভাইডেড টি। আর পানি যদি বাষ্পে পরিণত হয়, পানি বাষ্পে পরিণত হলে হবে এটি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা মোটামুটি এখানে যে ফর্মুলাগুলো দেখলাম এটি হচ্ছে এন্ট্রপি সম্পর্কিত সমস্যা। তাহলে এই এন্ট্রপি সম্পর্কিত যে সমস্যাগুলো আছে এগুলো যদি তোমাদের জানা থাকে, অর্থাৎ এন্ট্রপির পরিবর্তন বের করব ডেল এস ডিকিউ ডিভাইডেড টি, বস্তু অবস্থার পরিবর্তন না করলে এন্ট্রপি কিভাবে বের করব সেটি তোমাদের জানতে হবে। বস্তু অবস্থার পরিবর্তন করলে কিভাবে, বস্তু অবস্থার পরিবর্তন করলে কেস হচ্ছে দুইটা, একটা হচ্ছে বরফ পানিতে পরিণত হলে আর একটা হচ্ছে পানি বাষ্পে পরিণত হলে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল হচ্ছে আজকের আমাদের তাপ গতিবিদ্যা চ্যাপ্টার 3 থেকে প্রয়োজনীয় যে জায়গাগুলো যেগুলো থেকে ফাইনাল পরীক্ষায় প্রশ্ন আসেই। তোমরা যদি এই অংশগুলো যদি পড়ে যাও তাহলে তোমাদের খুব সুন্দর প্রিপারেশন হবে। এই 3টি জায়গা, আরেকটা জায়গা আছে যেটি জায়গা লাস্ট দেখিয়েছিলাম সেটি হচ্ছে কি আপেক্ষিক তাপ, ওটি খুব ইম্পর্টেন্ট নয়, এটি এন্ট্রপির সাথে সম্পর্কিত, অর্থাৎ আপেক্ষিক তাপ। এটা হচ্ছে মোলার আপেক্ষিক তাপ, মোলার আপেক্ষিক, অর্থাৎ C is equal to dq ডিভাইডেড in dt। অনেক সময় আসবে cp, ফর্মুলা একই, in dt cv dq ডিভাইডেড in dt। আর শুধু যদি আপেক্ষিক তাপ বলা হয়, শুধু আপেক্ষিক তাপ যদি বলি সেক্ষেত্রে s is equal to dq m dt, অর্থাৎ এখান থেকে আমরা চাইলে তাপ বের করতে পারবো dq is equal to ms dt। এটি হচ্ছে তাপ বের করার প্রয়োজনীয় সূত্র। আর এগুলো হচ্ছে মোলার আপেক্ষিক তাপ, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। এই ফর্মুলা কয়টি মাথায় রাখলে আর আমাদের মোটামুটি cp মাইনাস cv is equal to r, গামা is equal to cp ডিভাইডেড cv, এই টাইপের ফর্মুলাগুলো মাথায় থাকলে মোটামুটি তোমরা এই তাপ গতিবিদ্যা চ্যাপ্টারটি থেকে যে প্রয়োজনীয় যে বিষয়গুলো আমরা দেখলাম এগুলো নিয়ে তোমরা একটু চর্চা করলে ফাইনাল পরীক্ষায় তোমাদের মোটামুটি ভালো হবে। তো প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমরা নেক্সট ভিডিওতে এই প্রত্যেকটি টপিক্সের প্রত্যেকটি টাইপের কি রকম মানে ম্যাথ আসবে এই ম্যাথগুলো নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।